সবাই কেমন আছো? আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে রেডি। আজকে আমরা শিখবো দ্বিঘাত করণী। তোমরা খাতা পেন নিয়ে চটপট রেডি হয়ে পড়ো, কারণ সাথে সাথে করতে করতে যেতে হবে। তাহলে তোমাদের লার্নিংটা অনেক বেশি কনসলিডেটেড হবে এবং শেখাটাও তোমরা যখন এর পরে রিভিউ করবে বা রিভিশন করবে তখনও কিন্তু খুব ইজি হয়ে যাবে। দ্বিঘাত করণী, এটা আমরা শুরু করব আজকে আমাদের টপিক। আচ্ছা, করণী জিনিসটা কি? করণী কি করণী না? করণী তো করতে হবে। তো করণী করতে গেলে আগে জানতে হবে জিনিসটা কি। ইংলিশ নামটা কিন্তু আমরা জেনে নেব। আমরা যেমন এখানে বলেছি সবকটার ইংলিশ টার্মগুলো আমরা একটু জানার চেষ্টা করব। পরীক্ষায় তোমাদের লিখতে হবে না, কিন্তু এটা হলে তোমাদের অনেক সুবিধা হবে ভবিষ্যতে। সার্টস হচ্ছে এটার ইংলিশ নাম। তাহলে করণী বা সার্টস আজকে আমরা শিখবো। প্রথমেই দেখি যে এইটা কি। তাহলে আমরা প্রথমে একটা ধরা যাক সংখ্যা নিলাম 5, আরেকটা সংখ্যা নিলাম 25, দুটোকেই স্কোয়ার রুট বা বর্গমূল করার চেষ্টা করছি। তাহলে এক্ষেত্রে বর্গমূল করেই যদি রুট 25 থেকে আমরা দেখো 5 পাবো, কিন্তু এইখানে রুট 5 কে কিন্তু আর কিছু করা যাচ্ছে না, অর্থাৎ এটাকে এর যে মূল অর্থাৎ স্কোয়ার রুট এর রুটের বাইরে আনা যাচ্ছে না, কিন্তু এক্ষেত্রে আমরা স্কোয়ার রুটের বাইরে আনতে পেরেছি। আরেকটা নাম্বার দেখা যাক, ধরা যাক 8 কে আমরা স্কোয়ার করছি। 8 কে স্কোয়ার করলে দেখো এটা কিন্তু লেখা যায় এরকম 2√2, কিন্তু পুরোপুরি কিন্তু রুটের বাইরে আনা গেল না। কিন্তু আমরা যদি 8 এর কিউব রুট বার করার চেষ্টা করি অর্থাৎ ঘনমূল, তাহলে তার মান হবে কিন্তু 2। তাহলে এক্ষেত্রে বার করা গেল। তাহলে আমরা যদি মাঝখানে একটা লাইন টেনে দিই, তাহলে এখানে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যে নাম্বারগুলো আছে অর্থাৎ √5, √8, এদেরকে কিন্তু এদের রুট যেটা বর্গমূল থেকে বাইরে বার করা যায়নি, অর্থাৎ এদের মাথার উপরে যে ছাদ আছে এদেরকে তার থেকে বাইরে বার করা যায়নি, এরা একটু ঘর কোনো, তাই জন্য এদেরকে আর বার করা যায়নি। কিন্তু এপাশের নাম্বারগুলো দেখো এদেরকে কিন্তু সব বার করে আনা গেছে। তো সেই জন্য কোনো ধনাত্মক সংখ্যার কোনো মূল সম্পূর্ণরূপে নির্ণয় করা সম্ভব না হলে, এক্ষেত্রে আমরা সম্পূর্ণরূপে এটা নির্ণয় করতে পারছি না, কিছুটা মূল থেকে যাচ্ছে, তাহলে ধনাত্মক সংখ্যার সেই মূলকে আমরা করণী বলি। তাহলে এই পার্টটা হচ্ছে করণী, এই নাম্বারগুলো সার্টস, কিন্তু এগুলোকে কিন্তু আমরা করণী বলতে পারছি না। তাহলে প্রথম ধারণা আমরা পেলাম করণী মানে যেটা তার মূলের মধ্যে বা স্কোয়ার একটা তার যে মূলটাই আমরা বার করতে চাই, সেটা স্কোয়ার হতে পারে, কিউব হতে পারে, এনি বাট এই ফর্মে বা এই শেপে আছে, তাদেরকে কিন্তু আমরা কি বলবো? করণী। এখন এদের দরকার কোথায়? এর দরকার কিন্তু আমাদের চারপাশে, কারণ প্রত্যেক দিন আমরা যে নাম্বারগুলো ব্যবহার করি তারা সবসময় কিন্তু পূর্ণবর্গ বা তাদের পারফেক্ট কিউব হবে না। একটা তাদেরকে যখনই আমরা রুট করব বা তার কিউব রুট করব, তখন কিন্তু আমাদের এরকম নাম্বার খুব ফ্রিকুয়েন্টলি তৈরি হবে। তাহলে এই ধরনের নাম্বার নিয়ে আমাদের কাজ করা শিখতেই হবে। কারণ ধরা যাক একটা সমকোণী ত্রিভুজ, এর দুটো বাহুর মান বলে দিয়েছে 10 and 20, তাহলে অপর বাহুটার মান কত, এটা যখন আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে বার করতে চাইবো এসি, সেটা কিন্তু হবে কি √10² + 20²। তার মানে এক্ষেত্রে আসছে √500, যেটাকে আমরা লিখতে পারি 10√5। দেখো এখানেও কিন্তু একটা সংখ্যায় পৌঁছালাম, যেটা একটা করণী। তাহলে এই ধরনের নাম্বার কিন্তু আমাদের খুব ফ্রিকুয়েন্টলি সব জায়গাতে আসবে। তাই এই নাম্বারগুলো আমাদের চিনতে হবে এবং এদেরকে কিভাবে আমরা সরলীকরণ করব সেইটা এখন আমাদের স্কোপ। তার উপরে কিভাবে কি অঙ্ক আসতে পারে সেটা আমরা দেখব, কিন্তু এর অ্যাপ্লিকেশন কিন্তু প্রচুর আছে। আমরা কিছু পয়েন্টার্স দেখে নিই, তোমরা যদি সময় পাও গুগলে একটু সার্চ করে দেখো যে এর অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে। এই ধরনের নাম্বার আমরা অনেক পেয়ে থাকি সব জায়গায়। হায়ার যখন তোমরা বিভিন্ন জায়গাতে হায়ার এডুকেশন পারসিউ করবে, কেউ হয়তো ফিজিক্স নিয়ে পড়ছো, কিংবা কেউ ইঞ্জিনিয়ারিং এ পড়ছো, বা কেউ অন্য শাখায় গেছো, ইকোনমিক্স নিয়ে পড়ছো, বিভিন্ন জায়গায় দেখবে বিভিন্ন গাণিতিক যে এক্সপ্রেশন, বিভিন্ন ক্যালকুলেশনে তোমাদের কিন্তু এই ধরনের সংখ্যা আসবে। এবং আমরা যদি খুব হাই লেভেলে দেখি, আমরা খুব ডিটেলে যাচ্ছি না, কিন্তু এরকম বিভিন্ন এরিয়াতে ইঞ্জিনিয়ারিং বা ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যেখানে আমরা পড়বো ইলেকট্রিসিটি নিয়ে, যেখানে তার সার্কিট নিয়ে পড়াশোনা করব, বা ধরা যাক ফিজিক্স, ধরা যাক তার ওয়েভ মেকানিক্স, বা ডিফারেন্ট টাইপ অফ আধুনিক যুগের যে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এরকম আরো কিছু এক্সাম্পল, ধরো অ্যাকুয়াস্টিক্স বা সাউন্ড ইঞ্জিনিয়ারিং, অপটিক্স বা লেন্স ডিজাইন, এরকম অসংখ্য জায়গা আছে যেখানে কিন্তু অপটিমাইজ করার জন্য এবং গাণিতিকভাবে প্রকাশ করার জন্য এই ধরনের সংখ্যা আসে। এর প্রয়োগ কিন্তু বহুবিধ। হ্যাঁ, তা এইগুলো তোমরা সময় পেলে একটু গুগল করতে পারো।
তাহলে এবার আমরা দেখি, আমরা তো করণী দেখলাম, এর টাইপ গুলো কি কি, এরা কি কি ধরনের হতে পারে সেটা একটু দেখি। এখান থেকে এই কনসেপ্টের উপর বেস করে তোমরা অবজেক্টিভ কোয়েশ্চেন্স পেতে পারো পরীক্ষায়। যেমন ধরো শুদ্ধকরণী, ঠিক আছে, আর মিশ্রকরণী, প্রথম টাইপটা নিয়ে আমরা ডিসকাস করছি। তাহলে এই যে ফার্স্ট টাইপটা, এটা হচ্ছে যদি এই করণীর সহগ 1 থাকে তাহলে এটাকে আমরা বলছি শুদ্ধকরণী। কিন্তু যখনই এর আগে একটা করে অন্য সহগ চলে আসছে সেটাকে আমরা মিশ্রকরণী বলছি, কারণ এখানে মিশে আছে না, মূলদ অমূলদ এই দুটো সংখ্যা মিশে আছে। 2 নম্বর হচ্ছে সদৃশ্যকরণী আর অসদৃশ্যকরণী। এই যে মূলের মধ্যে থাকা যে পার্টটা, এখানে যেমন √5, এখানে একটা √5, তাহলে দুটো করণীর মধ্যে যদি মূলের মধ্যে থাকা মূলদ যে পার্টটা, মূল যে পার্টটা আছে রুটের মধ্যে যেটা আছে, মূলের মধ্যে যে পার্টটা আছে, সেই দুটো যদি এক হয় তাহলে আমরা তাদেরকে বলছি সদৃশ্যকরণী। তার উল্টোটা ডেফিনেটলি অসদৃশ্য। যেমন এখানে দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের এইটা আর এইটা √5 আর √7, তাহলে মূলের মধ্যে যে সংখ্যাগুলো আছে তারা আলাদা, তাই এই দুটো সংখ্যা আলাদা। তাহলে প্রথমটা আমরা দেখলাম শুদ্ধ আর মিশ্রকরণী, তারপরে সদৃশ্য অসদৃশ্য। এবার সরলকরণী দ্বিপদকরণী। যখন একটাই পদ আছে যেমন √3 √5 2 √7, এটাকে আমরা বলছি সরল। কিন্তু যদি এটা দ্বিপদকরণী কখন হবে, যখন দুটো টার্ম পাচ্ছি আমরা এখানে, এবং এইরকম দেখো 4 + √5 2 - √7, তাহলে এইরকম সংখ্যা যখন আমরা পাচ্ছি তাদেরকে আমরা বলছি দ্বিপদকরণী। ঠিক আছে, তাহলে এগুলো কিছু ক্লাসিফিকেশন, কারণ আমাদের এবার এই তোমাদের পরীক্ষায় দ্বিপদকরণী নিয়ে কিন্তু কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, তাই জন্য দ্বিপদকরণীটা আমাদের চিনতে হবে, দ্বিপদকরণী কিরকম দেখতে হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টার্স আছে যেটার সাহায্যে আমরা সরলীকরণ করব এই ক্ষেত্রে। এবং যখন দুটো দ্বিপদকরণী তুমি গুণ করবে এবং তার উত্তর একটা মূলদ হবে, অমূলদ না হয়। যেমন একটা এক্সাম্পল দেখা যাক, ধরা যাক এখানে 3 + √5 আর 3 - √5, এটা যদি আমরা গুণ করি আমরা কি পাবো, a + b × a - b অর্থাৎ a² - b², 9 - 5 অর্থাৎ 4। দেখো এটা আমরা একটা মূলদ সংখ্যায় পৌঁছে গেলাম। তাহলে দুটো দ্বিপদকরণীর গুণফল যদি একটা মূলদ সংখ্যা হয় তাহলে কিন্তু তাদেরকে আমরা বলি অনুবন্ধীকরণী বা পূরককরণী। এবার জেনারেলি এই ধরনের ফর্মেই হয়, অর্থাৎ 4 + √5 যদি তোমাকে দেওয়া হয়, তার মূলদকরণী, তার অনুবন্ধীকরণী যদি তোমায় বার করতে হয় তাহলে 4 - √5। তো এটা এদের একটা প্রপার্টি। তাই এটার সাহায্য আমরা কিভাবে নেব, আমরা দেখব যখন এরকম অঙ্ক থাকবে, দেওয়া হবে যেগুলো প্রবলেম সাম, সেক্ষেত্রে এরকম ভাবে আমরা বার করে নেব তাদের অনুবন্ধীকরণীকে, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি যে এই দুটো গুণ করলে কিন্তু একটা মূলদ সংখ্যা পাওয়া যায়। তো এটা একটু খেয়াল রাখতে হবে এবং এটা আমরা ডেফিনেটলি আরো প্রবলেম সলভ করব। ঠিক আছে, আচ্ছা আরেকটা পয়েন্টার্স একটুখানি জেনে নেওয়া, সেটা হচ্ছে করণীর ক্রম কাকে বলে। ধরো একটা করণী, এই জন্য √7, এই যে মূলের যে সূচক সংখ্যাটা তাকে কিন্তু আমরা তার ক্রম বল। এখানে যেমন এটা লেখাটা আছে মানে কিছু নেই, অর্থাৎ 2 আছে, এখানে কিছু না মানে অ্যাকচুয়ালি এখানে 2 আছে তাই এটা 2, এখানে 5 আছে তাই এর ক্রম 5। তাহলে দ্বিঘাত আমরা কিছুক্ষণ আগেই আমরা দ্বিপদ করণী পড়েছি, এবার আমরা দেখছি দ্বিঘাত করণী, মানে যে করণীর ক্রমগুলো 2। ঠিক আছে, সেই কোয়াড্রেটিক অ্যাসার্টস যাদেরকে আমরা বলবো তাদেরকে হচ্ছে √3 √5 এই সংখ্যা নিয়ে আমরা কাজ করবে। তাহলে এই দ্বিঘাত করণী কিন্তু আমাদের টপিকের বিষয়, তাই জন্য এটা আমাদের জানতে হবে যে আমাদের হায়ার অর্ডার রুট এর প্রবলেম আসবে না, যেখানে কিউব রুট বা 4th রুট। তোমরা এইটা মাথায় রাখো, এই করণীর ক্রম 2। আর সমমূলীয় করণী কি, যে সমস্ত করণী একই ক্রমের হয়। ঠিক আছে, যেমন ধরো এখানে 3টে আমরা উদাহরণ নিয়েছি, এদের সবারই ক্রমটা কত, 3, তাই জন্য এদেরকে আমরা বলি সমমূলীয় করণী। এই কনসেপ্টটার কাজে লাগে কখন, এই কনসেপ্টটা আমাদের খুব কাজে লাগবে যখন করণীকে তুলনা করতে হবে। 3টে করণী দেওয়া হলো, তাদের মধ্যে তুলনা করে হয়তো বললো যে কোনটা বড়, তো সেই সব ক্ষেত্রে সেটা সলভ করতে গেলে আমাদের প্রথমে সমস্ত করণীগুলোকে সমমূলীয় করে নিতে হবে, অর্থাৎ তাদের ক্রম একই করে নিতে হবে, তাহলেই কম্পেয়ার করা যাবে। কারণ যদি তাদের সবকিছু আলাদা থাকে তাহলে সেখান থেকে বার করা মুশকিল। সেটা আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখবো যে কিরকম, একটা এক্সাম্পলটা আগে নিয়ে নিই, তারপর আমরা আরো কিছু প্রপার্টি দেখবো। তো ধরো এখানে এই প্রপার্টি দুটো আমরা ইউজ করব এখন। nth যদি এরকম তোমাদেরকে দেওয়া থাকে, ঠিক আছে, n তম মূল দেওয়া থাকে, সেটাকে আমরা কি লিখি, a⁴1/n, এবং এই দুটো খুব ইম্পর্টেন্ট, পাওয়ারটা থাকলে a⁴n/n। এবার আমরা কিছু সরল জিনিস দেখছি যেগুলো আমরা করণীর প্রপার্টি হিসেবে বলতে পারি। যখন দুটো এরকম করণী এরকম নাম্বার আছে,
সেক্ষেত্রে কিন্তু আমরা এইটাকে কমন নিয়ে নিলাম, মাইনাসের ক্ষেত্রেও কমন নিয়ে নিতে পারি। গুণ করছি তখনও m ইন্টু n হয়ে যাচ্ছে। ভাগ, এবার আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস অবজারভেশন করতে হবে, ধরো দুটো করণিক এভাবে গুণ করছি, রুট এ ইন্টু রুট বি, সেটা কিন্তু রুট একই ছাতার নিচে দুজনে চলে আসে। রুট এ বাই রুট বি, সেটাও একই ছাতার নিচে দুজনে চলে আসে। তোমাদের বন্ধুত্বটা খুব গাঢ় গুণফল আর ভাগফলের ক্ষেত্রে। কিন্তু যোগ আর ভাগের ক্ষেত্রে কিন্তু এটা খেয়াল রাখতে হবে, রুট এ প্লাস রুট বি কে কিন্তু আমরা রুটের মধ্যে এ প্লাস বি চলে যাবে না, রুট এ মাইনাস রুট বি হলে রুট এ মাইনাস বি হবে না। এটা একটা ভুল অনেকেই করে থাকে, এরকম দেওয়া থাকলে দুটো আলাদা করে দেয়, কিন্তু যোগ আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু এটা কখনোই হবে না। তাহলে এবার আমরা একটা প্রবলেম দেখি, তিনটে সংখ্যা দিয়েছে কিরকম, এরকম। এবার এইটা মানে আমরা কি লিখতে পারি, এরকম লিখতে পারি। দ্বিতীয় সংখ্যাটা কি, এখানে একটা ফোর্থ রুটের ব্যাপার আছে, এটাকে আমরা লিখতে পারি 3/1/4। আরেকটা সংখ্যা আছে কি 6, 5 1/6। দেখো এদের সবার অর্ডার বা ক্রমটা আলাদা, তো এটাকে আগে আমাদের একই ক্রম নিয়ে সমমূল্য করে নিতে হবে, তাহলে আমরা এদেরকে তুলনা করতে পারবো। যখনই এরকম বলবে কোনটা বৃহত্তম, তখনই তুলনা করতে চাইছে না নাম্বারগুলোকে, কোনটা বড় কোনটা ছোট, এবং এদের সবার আলাদা আলাদা অর্ডার আছে, দেখতে পাচ্ছ ক্রমটা, তাই এদের মূল এরা একই সমমূল্য নয়, তো এদেরকে আমাদের এক জায়গায় নিয়ে আসতে হবে। সেটা আনার প্রথম স্টেপটা কি, সেটা প্রথম স্টেপটা হচ্ছে যে আমরা এখানে দেখব যে এখানে যা যা অর্ডার দিয়েছে, ক্রম দিয়েছে, তারা কি কি। সেখানে দেওয়া আছে 3, 4 আর 6। আমরা প্রথম স্টেপে এদের আমরা কি করব, লসাগু বার করব, লসাগু, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে 3, 4, 6 এদেরকে আমরা লসাগু করলে কত পাচ্ছি, এদের লসাগু পাচ্ছি 12। ওকে, তাহলে এটা কেন বার করলাম, এটা বার করলাম যে আমরা এই সমমূল মানে এই 12 এর দিকেই বাকিগুলো সব কটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তার জন্য কি অ্যাডজাস্টমেন্ট দরকার হবে সেটা দেখি। তার জন্য দেখো এখানে কি করতে হবে, তাহলে আমাদের এই 3 এর জায়গায় 12 আনতে হবে, এই 4 এর জায়গাতেও 12 আনতে হবে, আবার এই 6 এর জায়গাতেও, অর্থাৎ এই 3 এর জায়গাতেও 12 আনতে হবে, 4 এর জায়গায় 12 আনতে হবে, আর 6 এর জায়গাতেও 12 আনতে হবে, তাহলে এরা সমমূল্য হয়ে যাবে। তাহলে সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে 12 আনতে গেলে ডেফিনেটলি উপরে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ দেখো এখানে যদি 4/12 হিসেবে লিখি তাহলে এটা 1/3 হলো ফাইনালি। আর এটাতে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 3/12। এখানে কি হবে, এখানে হবে 5 টু দি পাওয়ার, এখানে 2/12। দেখো কি করলাম আমরা প্রত্যেকটার জন্য, এখানে এই প্রথমটায় কি করলাম, এখানে 4 দিয়ে গুণ করলাম, মাল্টিপ্লাই করলাম উপর নিচে, ঠিক আছে, পাওয়ারে। এখানে 3 দিয়ে করলাম, কেন করছি, কারণ 12 এ পৌঁছাতে হবে, 3 আছে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে 4 আছে তাই উপর নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে 6 আছে তাই উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এই নাম্বারগুলোয় আমরা পৌঁছে গেলাম। তাহলে এই নাম্বারগুলোয় পৌঁছে যাওয়ার পরে যেটা আমার হলো যে আমাদের পক্ষে এখন আমরা ইজিলি লিখতে পারি, এটা মানে 2 টু দি পাওয়ার 4, এইটা মানে 3^12, এইটা মানে 5^² 12। দেখো এটা বোঝা গেল কিনা। তাহলে ধাপে ধাপে করতে হবে আমাদের, প্রথমে আমরা সমমূল্য করার চেষ্টা করলাম, তাহলে এইটা মানে খুব এখানে আমরা লিখতে পারি 12 পাওয়ার আছে, এবং এখানটায় আমাদের যেটা তোমার দরকার, এখানটাতে দেখো আমরা এখানে ইয়ে করে দিচ্ছি, এখানে 16 ক্যালকুলেট করে নাও, 27, 25। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো এখানে কনসেপ্টটা হচ্ছে আমরা এখন সবাইকে সমমূল্য যেহেতু করে ফেলেছি, কম্পারিজনটা খুব সোজা। কিরকম লিখতে পারি, 12 গ্রেটার দ্যান এটা, গ্রেটার দ্যান এটা, এটা সাজিয়ে এরকম ইজিলি লেখা যায়। তার মানে আমরা কি বলতে পারি, এটা মানে হচ্ছে বেসিক্যালি এই নাম্বারটা গ্রেটার দ্যান √5/6 গ্রেটার দ্যান √2 তাহলে বৃহত্তমকে এ হচ্ছে বৃহত্তম নাম্বার। তাহলে আমাদের আনসারে আমরা পৌঁছে গেলাম। দেখো তাহলে এটা কয়েকটা স্টেপ, এরকম অবজেক্টিভ আসতে পারে, আমরা করে রাখলাম। এবার আমরা পরের প্রবলেমে চলেছি। পরের প্রবলেমটা কি বলছে, x এর মান দেওয়া আছে এবং দেখাতে বলেছে x² + 1/x² = 10। আচ্ছা, এটার সলিউশনের জন্য প্রথমে আমরা যেটা ভাববো ইনটিউশন গুলো, যে কেন হঠাৎ এরকম ধরি, কেন ম্যাথসে যেটা জেনারেলি বলে যে পারছে সে হঠাৎ করে এটা ধরে নিচ্ছে ওটা ধরে নিচ্ছে, তার ক্লুটা কিন্তু কোয়েশ্চেনেই থাকে। ঠিক আছে, কোয়েশ্চেনটা পড়তে হবে ভালো করে তোমাকে। ধরো এখানে x আছে, এখানে 1/x আছে, তাহলে x এর মান আমাকে এখানে দিয়ে দিয়েছে √3 + √2, সুতরাং 1/x আমরা বার করার চেষ্টা করি। দেখো এইরকম যখন থাকবে, যখন করণীর নিচে আসবে, তখন আমাদের কি করতে হবে, এর অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করতে হবে, কারণ অনুবন্ধী করণী কি করবে, নিচটাকে একটা মূলদ সংখ্যায় পরিবর্তিত করে দেবে। দেখো আমরা কি করলাম, এইটার অনুবন্ধী যে করণী
সেটা দিয়ে উপর নিচে গুণ করলাম, তাহলে আমরা কি পেলাম √3 মাইনাস √2। আর এখানটায় দেখো যদি তোমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করো তাহলে 3 মাইনাস 2, তাহলে অ্যাকচুয়ালি আমরা 3 এটা আমরা পেলাম। তাহলে 1/x এর মান আমরা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে x এর মান তো এখানে দেওয়া ছিলই, আমরা 1/x এর মান পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের দেখতে হবে যে এখানে x প্লাস 1/x কত হয়। দেখো √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √, তাহলে বেসিক্যালি এখানে হচ্ছে 2√3, এটা আমরা পেলাম, কারণ এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এইবার অঙ্কটায় যাই, অঙ্কটার বাম পক্ষ কি আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এবার এটাকে আমরা একটু সরলীকরণ করি, এটাকে কি লিখতে পারি, এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, 2 ইন্টু এক্স ইন্টু 1/x। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার, সেটা যদি আমরা এখানে দেখি তাহলে x প্লাস 1/x আমরা অলরেডি দেখেছি 2√3 স্কোয়ার মাইনাস মাইনাস আমরা কি পাচ্ছি এখানে দেখো 2, তাহলে এখানে এখানে করো 12 মাইনাস 2, এখান থেকে আসছে 10, তাহলে এটাই কিন্তু ডান পক্ষ। তাহলে আমরা প্রমাণিত করতে পারলাম যে বাম পক্ষ এই ডান পক্ষের সাথে সমান হলো, তাই তো। এটাই ছিল প্রবলেমটা, এটাকে আমরা x এর মান ধরে সমাধান করলাম। ওকে, এটা একবার দেখে নিলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা প্রবলেম দেওয়া হয়েছে এরকম, তো এক্ষেত্রে দেখো তিনটে রাশি দেওয়া আছে, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। এবার এই তিনটের মধ্যে আমরা এটাকে যখন সরলীকরণ করতে বলবে এটা, তখন আমরা প্রত্যেকটাকে আলাদা করে এটাকে করে নেব। তাহলে প্রথম রাশিটাকে আমরা দেখি, আগে সরলীকরণ করি। প্রথম রাশি কি আছে, 3√7 বাই √2 প্লাস √5। তো একই কাজ, আমাদের এখানকার যে কমপ্লিমেন্ট যেটা নাম্বার আছে সেইটা অর্থাৎ অনুবন্ধী করণী যেটা, তাদেরকে আমাদের উপর নিচে গুণ করতে হবে। দেখো এখানে আমরা লিখতে পারি এটাকে √5 প্লাস √2 √5 মাইনাস √5 মাইনাস, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 3√7 বাই √5 মাইনাস √2 বাই নিচে দেখো কত আসছে 5 মাইনাস 2। তো 5 মাইনাস 2 মানে 3, এখানে 3 সাথে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কে √7 এইটা, অর্থাৎ √35 মাইনাস √14। দেখো এটা আমাদের 1 নম্বর প্রথম রাশিটাকে সরলীকরণ করে আমরা এটা পেলাম। এবার আমরা দ্বিতীয় রাশিটায় চলে যাব। এইরকম ক্ষেত্রে আমাদের সবকটা আলাদা আলাদা করে বার করে তারপরে আমরা মূল এক্সপ্রেশনে বসিয়ে দেব এবং তখন দেখব কি মান আমরা পাচ্ছি। 5√5 বাই √2 প্লাস √7। একইভাবে আমরা চলে যাই, 5√5 আছে, মাল্টিপ্লাই করছি √7 মাইনাস √2 দিয়ে, তাহলে এখানে √7 প্লাস √2, এখানে √7 মাইনাস √2, ঠিক আছে। তাহলে এখানে 5√5 ইন্টু √7 মাইনাস √2, আর এখানে দেখো 7 মাইনাস 2 চলে আসছে, তাই না। তাহলে এখানে 7 মাইনাস 2 মানে 5, তাহলে 5 যদি আমরা ক্যান্সেল করি তাহলে √5 ইন্টু √7 মাইনাস √2, অর্থাৎ এই দ্বিতীয় রাশিটার থেকে আমরা পেলাম √35 মাইনাস √10। এটা আমাদের 2 নম্বর। দেখো একটু ফ্লোটা দেখিয়ে দিই ছোট করে, মানে একটু স্কেল ডাউন করে। প্রথমে আমরা প্রথম রাশিটা যেটা সেটাকে বার করছি, তারপরে দ্বিতীয় রাশিটাকে বার করছি, এবং বার করার সময় আমরা অনুবন্ধী করণীর কনসেপ্টটা ইউজ করছি, যে ডিনোমিনেটর মানে হর যেখানে যেটা আছে তার অনুবন্ধী করণী a প্লাস √b, তার অনুবন্ধী করণী আমরা জানি a মাইনাস √b, তাহলে সেটা দিয়ে আমরা করছি। এবার তৃতীয় রাশিতে আমরা চলে যাই। তৃতীয় রাশি ইজ ইকুয়াল টু, দেখা যাক তৃতীয় রাশিটা কি আছে, 2√2 বাই √5 প্লাস √7, 2√2 বাই √5 প্লাস √7, √5 প্লাস √7। তাহলে তৃতীয় রাশির ক্যালকুলেশন চলছে। একইভাবে 2√2 ইন্টু √7 মাইনাস √5, আর এখানে তো √7 প্লাস √5 ইন্টু √7 মাইনাস √5, তাহলে এখানে কি পেলাম 2√2 ইন্টু √7 মাইনাস √5 বাই, তাহলে এখানে 7 মাইনাস 5 হলো। একরকম পুরো ক্যালকুলেশন সেম, এখানেও 2 কেটে গেল, তাহলে √2 ইন্টু √7 মাইনাস √5, তাহলে √14 মাইনাস √10। এটা আমাদের 3 নম্বর। এবার আমাদের কি করতে হবে, এবার আমরা 1 প্লাস 2 প্লাস 3 যদি করি তাহলেই তো এই সংখ্যাটা পাবো যেটা আমাদেরকে দেওয়া আছে, তাই না। তাহলে আমাদের 1 প্লাস 2 প্লাস 3 করলে আমরা এই সংখ্যাটা দেখো পাচ্ছি। তাহলে আমরা প্রদত্ত এখানে এই যেটা আছে সেখানে আমরা লিখি, তাহলে প্রদত্ত রাশিটা আমরা একবার এখান থেকে কপি করে নিই, ইজ ইকুয়াল টু 3√7 বাই √2 প্লাস √5 মাইনাস 5√5 √2 প্লাস √7 প্লাস 2√2 বাই √5 প্লাস √7। এবং এই প্রদত্ত রাশিটার এগেনস্টে আমরা কি কি মান পেলাম, 1 2
3 থেকে আমরা কি কি পেলাম এখানে এটার এগেনস্টে দেখো, এখান থেকে জাস্ট আমি কপি করছি √35 প্লাস √14 মাইনাস পরেরটা নিচ্ছি আমরা 2 নম্বরটা, ঠিক আছে। দেখো আমি একটু ছোট করে দিচ্ছি মাঝে, যাতে আমাদের এখানে ভ্যালুগুলো নিতে সুবিধা হয়। তোমরা ভিডিওটা একটু গো থ্রু করলেই বুঝতে পারবে। প্লাস √10 প্লাস, দেখো এখানে খালি আমরা ভ্যালুগুলোকে জাস্ট পরপর প্লেস করে দিচ্ছি। ওকে, 35 মাইনাস 30 প্লাস 10 প্লাস 14 মাইনাস √10, সবকটা ভ্যালুকে আমরা জাস্ট এখানে প্লেস করলাম। এই ভ্যালুগুলো কিভাবে পেলাম সেটাই আমরা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি করে বার করেছি। এবং এক্ষেত্রে যদি দেখো প্রত্যেকটা নাম্বার একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে মান হলো 0। তাহলে এটাই হলো আমাদের আনসার। তাহলে এই রাশিটাকে সরলীকরণ করলাম এবং তার মান হলো 0, ঠিক আছে। তাহলে এইটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরকম যখন তোমাদের কাছে নাম্বার থাকছে, যখন প্রবলেম থাকছে, তাহলে প্রথম রাশি বার করছো, তারপরে দ্বিতীয় রাশি বার করছো, তারপরে তৃতীয় রাশি বার করে ফেলছো, তারপরে প্রদত্ত রাশিটাকে লিখে ওই 1 2 3 থেকে যা যা ভ্যালু তোমরা পাচ্ছ সেই ভ্যালুগুলোকে এখানে পুট করলেই তোমরা ফাইনাল আনসারটা কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে এইটা হলো ওভারঅল স্ট্রাকচার। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি। এর উপরে এক্স আর ওয়াই এর মান দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং আমাদের কিছু জিনিসের একটা এক্সপ্রেশনের মান বার করতে বলেছে। তো বোঝাই যাচ্ছে এইরকম এক্সপ্রেশন থাকা মানেই আমরা এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই এই ভ্যালুগুলো খুব দরকার হবে। তাহলে এক্স ইকুয়ালস টু √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1, আর ওয়াই এর মান কি আছে √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। অতএব এই যে ভ্যালু দুটো দেওয়া আছে এটা প্রদত্ত। তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই কত হবে? এক্স প্লাস ওয়াই হচ্ছে এই দুটোর যোগফল। তাহলে √3 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস √3 মাইনাস 1 হোল স্কোয়ার, আর এখানে জাস্ট এই অনুবন্ধী করণী দুটো গুণ হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? নিচে দেখো 3 মাইনাস 1, আর উপরে কি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার করা হয়েছে। দেখো কিরকম। তাহলে এক্ষেত্রে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা বলতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এর মান কত আসছে 2 ইন্টু 3 প্লাস 1 বাই 2, ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ 4। তাহলে এখানে আমরা দেখলাম এক্স প্লাস ওয়াই এর একটা মান পেলাম, এবং এক্স ওয়াই এর মান কত হবে? এক্স ওয়াই এর মান বোঝাই যাচ্ছে যে এরা দেখো এইটা ইন্টু √3 প্লাস 1 বাই 3 মাইনাস 1, তো এক্স ওয়াই এর ভ্যালুটা কিন্তু হবে 1, তাই তো? তাহলে প্রদত্ত রাশি যেটার মান বার করতে হবে সেটাই যাই, বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান বার করতে হবে। তাহলে আমরা এরকম লিখতে পারি এটাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3xy, এটা মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3xy। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বেরিয়েছে 4, আর এখানে আমাদের এটার মান দেখো কত আছে 3 ইন্টু 1, xy 1, তাহলে 16 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 13। তাহলে আমরা আনসারে পৌঁছালাম 13। কিভাবে করলাম? এইরকম ক্ষেত্রে এক্স এর মান ওয়াই এর মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই বার করলাম, এক্স ওয়াই বার করে নিলাম, এবং তারপরে প্রদত্ত রাশিটাকে একটু সাজিয়ে লিখলাম যাতে আমরা এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই এইভাবে এটাকে ভেঙে নিতে পারি। এখানে 2xy করে দিলাম, এখানে 3xy করে দিলাম, তাহলে আলটিমেটলি এটা এক্স মাইনাস এক্স ওয়াই থাকলো। করে আমরা ফর্মুলা থেকে এই 1 আর 2 তে এই যে ভ্যালুগুলো আমরা বার করেছি, এখানে 1 এ যে ভ্যালুটা বার করেছি, 2 তে যে ভ্যালুটা বার করেছি, সেটা আমরা এইখানটায় 1 ও 2 থেকে যে ভ্যালুটা বার করেছি সেটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা পেলাম 13। এটাই কিন্তু এটা আনসার। একটুখানি রিভিউ করে নিও, একটু দেখে নি গো থ্রু করে, এই স্টেপগুলো আরেকবার করলেই দেখতে পাবে ওভারঅল ম্যাথস প্রবলেমটা যে আমরা কিভাবে এটাকে সলভ করলাম। তো এইবার চলে আসলো টেস্ট টাইম। যেগুলো আমরা শিখলাম করণীর ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম, কিভাবে সরলীকরণ করতে হতে পারে বা কখনো বাদিক আর ডান দিককে মেলাতে হতে পারে, সেগুলো একটু দেখো। আর তোমাদের জন্য আরেক টেস্ট টাইমে 4টে প্রবলেম দিলাম, এগুলো একটু প্র্যাকটিস করো। আগে করে দেওয়া প্রবলেমগুলো যেগুলো আমরা করলাম সেগুলো করো। তোমার টেস্ট পেপার বা তোমার স্কুলের বইয়ের যে তোমাদের পাঠ্য বই, তারও প্রবলেমগুলো কিন্তু একটা সলভ করতে হবে। বিভিন্ন টাইপের উপর তোমরা প্রবলেমগুলো সলভ করো, তাহলে কি হবে একই টাইপের অনেক প্রবলেম সলভ করলে ডিফারেন্ট ভ্যারাইটি গুলো তোমরা বুঝতে পারবে না। তো আমরা এখানে কয়েকটা ভ্যারিয়েশন দেখলাম, সেই মতো তোমরা প্রবলেম সলভ করো টেস্ট টাইমে। এখন কিছু টেস্ট দাও এই 4টে প্রবলেমের উপর, এবং তোমাদের নোটটা ডেফিনেটলি এনরিচ হচ্ছে। সব ফর্মুলাগুলো লেখো, মেন ইম্পর্টেন্ট, তোমার কোথায় ভুল হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে সেটা লেখো, কমেন্ট করে জানাও কোনটায় প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে আরো ডিটেল ভিডিও আমরা করব। দরকার হলে আমরা একটা লাইভ ক্লাসও করব। কিন্তু তোমরা একটু সিরিয়াসলি করো, তোমরা পারবেই, আমার পূর্ণ ভরসা আছে। কিছু প্রবলেম হলে জানিও, কিন্তু প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস ইজ দ্য অনলি থিং
যেটা তোমায় কিন্তু তোমার ভয় কাটাতে সাহায্য করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ভালো থেকো, সাথে থেকো, আর অঙ্ক প্র্যাকটিস করতে থেকো। দেখা হচ্ছে।